আজকে আমরা ভেক্টরের যোগ কিভাবে হয় সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সংখ্যাগুলো একটু আলোচনা করি, ইম্পর্টেন্ট যে সংখ্যাগুলো ছিল সেইগুলো। একক ভেক্টর কাকে বলা হতো? একক ভেক্টর একক ভেক্টর একক ভেক্টর হচ্ছে, ধরো একটা ভেক্টর আছে এরকম, এই বরাবর আমি এই ভেক্টরটাকে পরিমাপ করব। যে ভেক্টরটা আছে এই ভেক্টরকে পরিমাপ করব যে ভেক্টর দিয়ে, সেটা হচ্ছে তার একক ভেক্টর। একক ভেক্টরকে লেখা হয়, ওই ভেক্টরকে স্মল লেটারে লিখে তার মাথার উপর ক্যাপ দিতে হয়। এই ভেক্টর দিয়ে এই বড় ভেক্টরকে, এই ভেক্টরকে আমরা পরিমাপ করব, এটা হবে একক ভেক্টর। একক ভেক্টর কিভাবে পাওয়া যাবে? ওই ভেক্টরকে তার মান দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে আমরা একক ভেক্টর পাবো। একক ভেক্টরটা আমাদের মনে রাখা লাগবে, মনে রাখতে হবে এই একক ভেক্টরটা সব সময় কি হবে? ওই ভেক্টরের সমান্তরালে হবে বা বরাবর হবে। এই ভেক্টরের মান কখনোই শূন্য হবে না, যে ভেক্টরকে পরিমাপ করবো কখনোই শূন্য হবে না, কারণ শূন্য হলে তো সেই ভেক্টর আমরা কখনো পরিমাপই করতে পারবো না। আয়তাকার একক ভেক্টর বা আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর মানে থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে, তাই না? থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম মানে অক্ষ থাকবে কয়টা? তিনটা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই তিনটা অক্ষ বরাবর তিনটা ভেক্টর, একক ভেক্টরকে ধরে নেওয়া হয়। এক্স অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করবে সেটা হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটা হচ্ছে যে, জেড অক্ষ বরাবর যে ভেক্টর কাজ করে সেটা হচ্ছে কে। এই যে এটা হচ্ছে কোন অক্ষ ব্যবস্থা? থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম বা তোমার ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ বরাবর আই, এক্স অক্ষ বরাবর কে? আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে। তিনটা ভেক্টরকে বলা হবে আয়ত একক ভেক্টর। এবং আয়ত আমরা কেন বলি বা আয়তাকার কেন বলি? কারণ আমরা যদি একটা আয়তক্ষেত্র ধরি, এরকম ধরো এটা একটা আয়ত ধরলাম, তাহলে আয়তক্ষেত্র যদি আমরা এটা ধরি, এটা হবে হচ্ছে তোমার সেই আয়তের, আয়তের যে একটা বাহু, তাই না? এই যে একটা আয়ত হলো, দেখো। তাহলে এখানে যে আয়তটা ধরলাম বা আয়তক্ষেত্র আমরা ধরলাম, এই আয়তক্ষেত্রের তোমার যে সাইড গুলো আছে, এই সাইড গুলো পরস্পর পরস্পরের সাথে লম্ব, তাই না? সেই লম্ব অক্ষগুলোকে আমরা একটা এক্স অক্ষ ধরছি, ওয়াই অক্ষ ধরছি, জেড অক্ষ ধরছি। এর যে একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর একটা আছে উচ্চতা। এই জন্য একে আয়ত একক ভেক্টরও বলা হয়, বা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়, বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাও বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবে। তাহলে স্যার, ওই যে গত দিনের এমসিকিউটা লোভ হ্যাঁ, লব্ধি। হ্যাঁ, ওটা আমরা আসবো আস্তে আস্তে, আগে আলোচনা করে নেই, তারপর অটোমেটিক বুঝতে পারবো কি হয়েছে। তাহলে দেখো, এখন এখান থেকে আমরা এর আগের দিনে যেটা বলছিলাম সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি? অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর বলা হয়। অবস্থান হচ্ছে কোনো বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য। তাহলে একটা বিন্দু আছে পি, ওই বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য আমরা মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি। কোন ভেক্টর? মূল বিন্দু থেকে পি পর্যন্ত একটা ভেক্টর টানলাম, দ্যাট ইজ ওপি ভেক্টর। একে আর দিয়ে লেখা হয়, এটা হচ্ছে তোমার অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কয় মাত্রিক সিস্টেমে আমি আঁকালাম? এটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আঁকালাম। দেখো দুইটা অক্ষ, ওয়ান মাত্রিকও হতে পারে, আবার থ্রি ডাইমেনশনাল হতে পারে। মোট কথা, একটা বস্তু কোন ডাইমেনশনে তাকে পরিমাপ করতে হবে, সেই ডাইমেনশনেই আমাকে একটা অক্ষ ধরে সেখান থেকে মূল বিন্দু থেকে ওই বিন্দু যে ভেক্টরটা
দিয়ে প্রকাশ করা হবে তাকে বলা হবে হচ্ছে তোমার অবস্থান ভেক্টর। তাহলে এখানে পি বিন্দুর অবস্থানটা কত হবে, এক্স ওয়াই, তাই না? যদি 3টা ডাইমেনশন হতো, 3 ডাইমেনশন হতো, তাহলে কি হতো, এক্স ওয়াই জেড। XYZ। তাহলে এখানে ও পিটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর, এটাকে আমরা সাধারণত আর দিয়ে লিখি, মনে রাখতে হবে। তাহলে আবার দেখো আমরা আরেকটা জিনিস করছিলাম, সেটা হচ্ছে লব্ধি, লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টরটা কি ছিল, বা রিজাল্টেন্ট বলে, একে বলে রিজাল্টেন্ট, রিজাল্টেন্ট ভেক্টর। লব্ধি ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর মিলে ক্রিয়া করে যদি এক সম্মিলিতভাবে একটা ভেক্টর পাওয়া যায়, তবে তাকে বলা হবে লব্ধি ভেক্টর। তাহলে দেখো আমরা যদি একই বিন্দুতে তারা দুইটা বল কাজ করতেছে এরকম, এর উপরে এই বস্তুর উপরে এদিক থেকে বল কাজ করলো, এটা পি, আর এদিক থেকে কাজ করলো তোমার হচ্ছে কিউ। দুটাই যদি বল হয়, দ্যাট ইজ ফোর্স হয়, তাহলে এই বস্তুটা কোন দিকে যাবে, নিশ্চয়ই সে ভেঙে চলে যাবে না, সে নির্দিষ্ট এক দিক বরাবর যাবে। তাহলে দেখো, তাহলে পি কিউটা আমি ক্রিয়া করতেছে এই বিন্দুর উপরে, এই বস্তুর উপরে এই বরাবর, আর পি বলটা ক্রিয়া করছে এই বরাবর। দুইটার দিক এবং মান আলাদা, পি এই বরাবর আসলো, কিউ আসলো এই বরাবর, কিন্তু বস্তুটা যাচ্ছে আমার কোন বরাবর, অন্য কোনো দিক বরাবর। তাহলে এই এখানে তাহলে কি হচ্ছে, এই দুইটা বলের সম্মিলিত ক্রিয়াই নতুন একটা বল আমরা পেলাম, বস্তুটা যেদিকে যাচ্ছে তার দিকও আলাদা পেলাম, তার মানও আলাদা পাবো, একে বলা হবে এই দুই ভেক্টরের লব্ধি ভেক্টর। দ্যাট ইজ আমরা এখানে যদি লিখি তাহলে এটা আর সমান কত লিখতে পারবো, আর সমান লিখতে পারবো পি প্লাস কিউ। বুঝছো? তাহলে দুই বা দুইয়ের অধিক হতে পারে, মিনিমাম দুইটা হওয়া লাগবে। দুই বা ততোধিক ভেক্টরের সম্মিলিত ক্রিয়ায় নতুন যে ভেক্টর পাওয়া যায় তাকে বলা হবে কি ভেক্টর, লব্ধি ভেক্টর। একে রিজাল্টেন্ট বা আর আমরা প্রকাশ করি। বুঝছো? তাহলে এখানে যদি আরো ভেক্টর কাজ করে, আরো ভেক্টর কাজ করলো, তাহলে সেখানে আরো যোগ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরের একটা ইয়ে। আর তাহলে লব্ধি ভেক্টর, নতুন যে ভেক্টর পেলাম, দুই বা দুই ততোধিক ভেক্টর কাজ করে যে নতুন ভেক্টর পেলাম তাকে লব্ধি ভেক্টর বলা হচ্ছে। তাহলে আরটা আমাদের কি, রিজাল্টেন্ট বা লব্ধি, লব্ধি ভেক্টর। পি আর কিউ কে কি বলা হবে, ওই লব্ধি ভেক্টরের উপাংশ। উপাংশ। হ্যাঁ, তাহলে এটাও উপাংশ ভেক্টর, তাই না? উপাংশ বলা হবে। এটা কি ক্লিয়ার? জি আচ্ছা। স্যার। স্যার যদি হচ্ছে ওই ওপি এর মানে পি এর মান দেওয়া থাকে, হুম, যদি আই হ্যাড জে হ্যাড এরকম দেওয়া থাকে তাহলে কি ওখানে বসাই দিব নাকি? আচ্ছা দাঁড়াও, কি বসাবো একটু দেখতেছি। এখন দেখো, আমরা এখানে লিখছিলাম, এখানে লিখছি যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যে ভেক্টর কাজ করে একক ভেক্টর তাকে বলতেছে আই। তাহলে এই নিয়ম অনুযায়ী, একক ভেক্টরের নিয়ম অনুযায়ী আমরা এক্স, এক্স ভেক্টর, এক্স এর দিকে যে কাজ করছে যে ভেক্টরটা, সেটাকে আমরা বলতে পারি এক্স ভেক্টর, বলা যায় না? জি স্যার। তাহলে এক্স ভেক্টর সমান কত হবে, এখানে আগে এটা লিখে নেই। এ সমান কত হবে, এ সমান ওই এ এর মান ইনটু ইউনিট ভেক্টর এ, এ আর এ এর মান, ঠিক আছে? জি তাহলে স্যার। এক্স ভেক্টর ক্ষেত্রে আমরা কি লিখবো, এক্স বরাবর এক্স ভেক্টর যদি ধরি, তাহলে আমরা এখানে কি লিখব, এক্স ভেক্টর বরাবর কোন ভেক্টর কাজ করছে, কোন ইউনিট ভেক্টর কাজ করে, আই। তাহলে আই ইউনিট আই। ভেক্টরের জায়গায় আই। আর এক্স হ্যাঁ। ভেক্টরের মানটা কত, আমরা যদি এই মানটুকু এইটুক ধরি, তাহলে এইটুক ধরলাম এক্স, এই মান, মানটা, মানটা জি কত, স্যার, এক্স। এক্স, এটা ধরলাম আমরা এক্স ছোট মানে এক্স। তাহলে এখানে আমরা কত লিখবো, এক্স মানে এখানে কত স্যার, লিখবো, এর মান, ছোট এক্স ছোট এর মান। তাহলে ছোট এক্স। এক্স এর মান লিখবো আমরা এইটা, তাই তো? এটাকে আমরা লিখবো হচ্ছে, এটা লিখলাম এক্স আর ওটা হচ্ছে আই, এক্স আই। এটুকু বোঝা যায়? জি স্যার, বুঝতে পারছি। অনুরূপে ওয়াই বার সমান কত লিখবো, ওয়াই, ওয়াই ভেক্টর বরাবর কে কাজ করে, যে ওয়াই, যে জি।
হ্যাঁ জেড জেড সমান কত লিখবো? জেড কে কে এখন দেখো 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে ধরো একটা বিন্দু আছে, যে কোনো একটা বিন্দু আছে এখানে, সেই বিন্দুর অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করব। তাহলে এই মূল বিন্দু থেকে আমাদের কি করতে হবে? সরলরেখা টানতে হবে অবস্থান নির্ণয়ের জন্য। একে বলে কি ভেক্টর? পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর আর। এই যে আমরা এখানে লিখলাম, বোঝো নাই? জি স্যার আমরা বুঝছি। কি, তাহলে এটা হচ্ছে আর ভেক্টর। তাহলে অরিজিনালি কি দেখো, আর ভেক্টরটা কার কার সমন্বয়ে সম্মিলিতভাবে গঠিত? এক্স, ওয়াই এ এবং জেড, এই তিনটার সমন্বয় তো আর হইছে, লব্ধি হইছে আর। জি স্যার এখানে পি কিউ এর জন্য আর হইছিল, এখানে কার জন্য হয়েছে? এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর আর জেড ভেক্টরের জন্যই তো হয়েছে আর ভেক্টরটা, তাই হয়নি? দ্যাট ইজ লব্ধি আর সমান কত? এখানে লব্ধি আর সমান কত? আমরা লিখতে পারি এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড বার। ঠিক আছে? তাহলে এক্স বার মানে কত? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। ঠিক আছে নাকি? তাহলে এটাই হবে হচ্ছে আমার কি ভেক্টর? 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের জন্য যে লব্ধিটা হবে, সেই লব্ধি হবে হচ্ছে, লব্ধি ভেক্টরটা হবে এত। যদি এটা আমি 2 ডাইমেনশনাল লিখি, তাহলে কয়টা অক্ষ থাকবে 2 ডাইমেনশনে? দুইটা অক্ষ দুইটা না? দুইটা হলে তাহলে জেডটা থাকবে? না থাকবে না, তখন লব্ধি হবে থাকবে না আর ইকুয়াল টু এক্স আই ওয়াই জে। যদি 1 ডাইমেনশন হয় তাহলে কি হবে? এক অক্ষ একটা বরাবর অক্ষ এক্স থাকবে আই হবে। তাহলে তোমার উত্তর পাইছো কতদিনের? জি স্যার তাই না? বুঝতে পারছি হুম। তাহলে উপাংশগুলোর যোগফলই হবে লব্ধি। লব্ধিটা হতে পারে 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন অথবা 3 ডাইমেনশন। তাহলে এটা আমাদের মোটামুটি একটু জানলেই কনসেপ্টটা ক্লিয়ার হলেই হবে। এখন দেখো এই ভেক্টরগুলোর আমরা দেখতেই পেলাম যে দুই বা ততোধিক ভেক্টরের সম্মিলিত ক্রিয়ায় নতুন ভেক্টর পাওয়া যায়। এই ভেক্টরকে কি বলে? হুম, লব্ধি ভেক্টর লব্ধি ভেক্টর বলা হয়। আচ্ছা, এখন তাহলে দেখা যাচ্ছে তাহলে যোগ হতে পারে, ভেক্টরের যোগ হতে পারে, তাই না? আমরা যোগই তো করলাম ওখানে। জি আবার স্যার ভেক্টরের বিয়োগও হতে পারে। বিয়োগ তাহলে হতে আমরা পারে ভেক্টরের যোগ বিয়োগটা একটু দেখি যে ভেক্টরের যোগ বিয়োগটা কেমন। তাহলে ভেক্টরের ভেক্টরের যোগ অথবা বিয়োগও বলা যায়, কারণ ভেক্টরের যোগ বিয়োগ একই জিনিস, শুধুমাত্র দিক আলাদা। এটা কিভাবে করা যায়? ভেক্টরের যোগ এবং বিয়োগ করার জন্য কয়টা নিয়ম আছে? 5টা নিয়ম আছে। 5টা বা 4টা। যে সাধারণ নিয়ম, ত্রিভুজ নিয়ম, বহুভুজ, স্যার সাধারণ। পাঁচটাই 5টা না 4টা আছে? সামুদ্রিক সূত্র, স্যার সাধারণ পাঁচটাই নিয়ম। আছে লাস্টে উপাংশ আছে উপাংশ সূত্র আছে আচ্ছা, যাক 1 নম্বর আমরা যেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো লিখবো। 1 নম্বর, 1 নম্বর হচ্ছে সাধারণ সূত্র বা জেনারেল ল। সাধারণ ভাবে আমরা কিভাবে নির্ণয় করতে পারি সাধারণ সূত্র ভেক্টর যোগের? তাহলে আমাদের মাথায় রাখতে হবে প্রথমে কি? মাথায় রাখতে হবে লব্ধি আর উপাংশ, এটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। ভালো করে লব্ধি সব মানেই যোগফল, লব্ধি মানেই যোগফল, এটা মনে রাখতে হবে। লব্ধি মানেই দুই বা ততোধিক ভেক্টরের যোগফল। সাধারণ নিয়ম হচ্ছে তোমার, যদি 2 বা ততোধিক ভেক্টর থাকে, ধরো এই একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে আমার এ, আর এই আর একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে তোমার বি। এরকম 2টা ভেক্টর আছে। তীর চিহ্নতে লেখা মানে কি? তীর চিহ্নতে লেখা মানে হচ্ছে ভেক্টরের মান, মান মানে এইটুক এবং দিক মানে এই দিকে তীর চিহ্ন বরাবর, এবং বি ভেক্টর মানে মান এদিকে এবং এটুক এবং দিক এদিকে। তাহলে ভেক্টরের, আমি যদি কোনো ভেক্টরের মান এবং দিক পরিবর্তন করি বা উভয় পরিবর্তন করি, তাহলে ভেক্টরটা পরিবর্তন হয়ে যাবে। যার জন্য আমাদের কি করতে হবে? এই দুই ভেক্টরের মান এবং দিক একই রাখতে হবে। একই রেখে আমরা ভেক্টরটাকে কি করতে পারি? স্থানান্তর করতে পারি। এটা হচ্ছে একটা নিয়ম। নিয়ম মানে কি? মানে আমাদের রুল, ভেক্টর যোগের সাধারণ নিয়ম। তাহলে একটা ভেক্টরকে স্থানান্তর করা যেতে পারে কিনা?
অবশ্যই পারে। যেরকম ধরো এই ভেক্টরটা আছে, এখানে আছে, এর দিক হচ্ছে এইদিকে, মান হচ্ছে এই যে এই দৈর্ঘ্য। তাহলে আমি এই মানটা এবং দিক ঠিক রেখে আমি এখান থেকে এখানে নিতে পারি, এখান থেকে এখানে নিতে পারি, এখান থেকে এখানে, যেখানে সেখানে নেওয়া যায়। তবে মানও ঠিক রাখতে হবে, দিকও ঠিক রাখতে হবে। কেন? কারণ মান এবং দিক অথবা উভয়ের পরিবর্তনে ভেক্টরটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা কি করব? নিয়ম হচ্ছে মান এবং দিক একই রেখে একটা ভেক্টরকে আর একটা ভেক্টরের প্রথম ভেক্টর মানে এ, প্রথম ভেক্টরের, তাহলে এটা মান এবং দিক পরিবর্তন রাখলাম এ, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করতে হবে। তাহলে এখান থেকে তুলে ভেক্টরটা এখানে নিয়ে আসো দিক ঠিক রেখে। তাহলে বি, এটা বি হয়ে বি আনলাম। তাহলে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম মান এবং দিক ঠিক রেখে। রাখার পর প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যদি আমরা যোগ করি, তাহলে নতুন যে ভেক্টর পাওয়া গেল সেটাই হবে কি ভেক্টর? ওই দুই ভেক্টরের যোগফল বা লব্ধি ভেক্টর। দ্যাট ইজ আর ইকুয়াল টু কত হবে? এ প্লাস বি। এটা কি বোঝা গেল? এটা হচ্ছে জি সাধারণ স্যার। সূত্র। সাধারণ সূত্র তাহলে কি হবে? দুই বা ততোধিক ভেক্টর, আমি দুইটাতে দেখাইছি, দুই বা ততোধিক ভেক্টর তাদের মান এবং দিক ঠিক রেখে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন, দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত যোগ করলে যে ভেক্টর পাওয়া গেল সেটাই হবে ওই দুই ভেক্টরের যোগফল বা লব্ধি ভেক্টর। বুঝছো? এটা পাওয়া গেল। তাহলে এটা হচ্ছে সাধারণ সূত্র। সাধারণত আমরা এভাবে যোগ করে থাকি। তবে এখান থেকে একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে কি, ভেক্টরের ভেক্টর এর স্থানান্তর স্থানান্তর সম্ভব, কিন্তু মনে রাখতে হবে কিভাবে? মান এবং দিক ঠিক রেখে। নাম্বার 2, ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র। তাহলে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে আমি জাস্ট একটা ত্রিভুজ ধরলাম, এই একটা ত্রিভুজ। ত্রিভুজটা হবে হচ্ছে তোমার এ বি সি, একটা ত্রিভুজ। তাহলে একটা যে কোনো একটা ত্রিভুজের যে কোনো দুইটা কোন ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি সন্নিহিত বাহুকে যদি দুইটা সমজাতীয় ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয়, তাহলে এ বি বাহুকে আমরা চিহ্নিত করলাম এ বি ভেক্টর দিয়ে। তাহলে এটাকে ভেক্টর দিয়ে চিহ্নিত করলাম। সন্নিহিত বাহু মানে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুই সন্নিহিত বাহু। আমি বিসি বাহুকে আবার একই ক্রমে চিহ্নিত করলাম আরেকটা ভেক্টর দিয়ে বিসি। তাহলে লব্ধি হবে কোন ভেক্টর, কোন বাহু? তৃতীয় বাহু হবে ওই দুইটা বাহুর লব্ধি, যদি তৃতীয় বাহুটা কোন কোন ক্রমে সূচিত করি? বিপরীত ক্রমে সূচিত করা হয়। লব্ধি সবসময় দুইটা দুইটা তীর চিহ্নতে লেখা হয়, এটা মনে রাখবা, বুঝছো? তাহলে দেখো এখানে কি হবে? এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু কত হবে? তৃতীয় বাহুকে বিপরীত ক্রমে, ক্রমটা আমার কোন দিকে ছিল? এই দিক। প্রথম দুই বাহু যে আমরা ভেক্টর দিয়ে প্রকাশ করলাম, সেটা প্রথম দুই বাহু হবে একই ক্রমে সূচিত করতে হবে। তৃতীয় বাহু হবে বিপরীত ক্রমে সূচিত করলে তৃতীয় বাহু হবে হচ্ছে প্রথম দুই বাহুর লব্ধি। তাহলে তৃতীয় বাহু কত? এ সি, এ থেকে সি। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমাদের ভেক্টর যোগ। বোঝা গেছে কি এটা? স্যার তাহলে ত্রিভুজ সূত্র আর সাধারণ সূত্রের মধ্যে পার্থক্য কি? দুইটা তো একই রকমই। না, দুইটা একই রকম। না, আমি একটা ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজের দুইটা বাহুকে একই ক্রমে সূচিত করলাম দুইটা ভেক্টর দিয়ে। বিপরীত ক্রমে আর যদি আমি সাধারণ সূচিত সূত্রে করি, ওই আর হিসাব। সাধারণ সূত্রে ওরকম থাকবে না, আমাকে করে নিতে হবে স্যার, তাই তো? হ্যাঁ, সাধারণ সূত্রে যে দুই তিনটা ত্রিভুজ থাকবে সেটা আমি একটা আইনে আর একটা
আরেকটার উপরে একটা হ্যাঁ, বুঝতে পারছি। শীর্ষবিন্দুর উপরে আরেকটা পার্শ্ববিন্দু এনে বসালাম, তাহলে হয়ে যাবে, বুঝছো? জি আলটিমেটলি স্যার। যেহেতু আলটিমেটলি রেজাল্ট আমার একই আসবে, কিন্তু নিয়মটা আলাদা। তাহলে দেখো এখানে আমি একটা ত্রিভুজ আঁকাই, দেখো বুঝো কিনা। এরকম একটা ত্রিভুজ আঁকালাম, এরকম। এটা ধরো, এটা এ বি সি। তাহলে আমি যদি এই বরাবর সূচিত করি সি এ বাহু বরাবর, তাহলে এ বি বাহু বরাবর আরেকটা করতে হবে। এই বরাবর কোন বরাবর করবো? এই বরাবর, যেহেতু একই ক্রমে সূচিত করা লাগবে দুইটা। তাহলে তৃতীয় বাহু সিবি আছে, তাহলে একই ক্রমে মানে এই দিকে। তৃতীয় বাহু কোন দিকে করা লাগবে? যেহেতু এদিকে আছে, বিপরীত ক্রমে করা লাগবে, তাহলে বিপরীত ক্রমে হবে লব্ধি। তাহলে এখানে কি হলো? সিবি ইকুয়াল টু কত? সি এ প্লাস এ বি। সি এ প্লাস এ বি, বোঝো নাই? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমরা দেখো এখানে যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র। এই ত্রিভুজ সূত্র থেকে যদি আমরা এই কাজটা করি, এখান থেকে দেখো কি হয়। এ বি প্লাস বিসি, সিএ, এসি মানে হচ্ছে এইটা, এদিক থেকে এইদিকে। যদি আমরা সিএ লিখি, যদি সিএ লিখি, তাহলে সিএটা কিভাবে লিখতে পারবো? সিএ সমান কত? সিএ মানে তো বিপরীত, মাইনাস এসি। মাইনাস এসি, রাইট। এটা আমি বলতে চাচ্ছি, কারণ দিক পরিবর্তন হয়ে যাবে। তাহলে এসি কে যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে কি হবে? এসি কে যদি আমি বাম পক্ষে নিয়ে আসি, তাহলে মাইনাস এসি, তাই না? জাস্ট আমি বিয়োগ করলাম, বিয়োগ, সাইড চেঞ্জ করলাম, এদিকে আনলে মাইনাস এসি হবে। আর মাইনাস এসি মানে জি কত? স্যার। এ বি প্লাস বিসি তো আমার আছেই, মাইনাস এসি মানে হচ্ছে তোমার সিএ প্লাস সিএ ইকুয়াল টু 0। তাহলে এটা আমরা কি পেলাম দেখো। তার মানে একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর যদি একই ক্রমে, যদি তিনটা ভেক্টর ক্রিয়ারত থাকে, তাহলে তাদের সমষ্টি কত হয়? 0 হয়। বোঝা গেছে? তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু বরাবর যদি তুমি একই ক্রমে সূচিত করো, তাহলে সেটার মান 0 হয়ে যাবে। তো আমাদের যেটা করতে হবে, দুইটা সন্নিহিত বাহুকে একই ক্রমে সূচিত করে তৃতীয় বাহুকে বিপরীত ক্রমে সূচিত করলে তৃতীয় বাহুটাই হবে প্রথম দুই বাহুর লব্ধি। তাহলে এখান থেকে দেখো, তাহলে এটা হচ্ছে ভেক্টর বীজগাণিতিক নিয়ম। ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুযায়ী আমরা এইভাবে যোগ করতেছি ভেক্টরকে। যদি এখানেই আমরা সাধারণ সূত্র ব্যবহার করতাম, বা সাধারণ গাণিতিক নিয়ম বা জ্যামিতিক নিয়ম, সাধারণ গণিত বা সাধারণ জ্যামিতি, একই কথা, জ্যামিতি আর গণিত সাধারণই, জ্যামিতির নিয়ম ব্যবহার করতাম, তাহলে এখানে আমরা কি লিখতাম মনে আছে কি? তোমরা ত্রিভুজের জন্য কি পড়ছো মনে আছে বলো তো কেউ? ত্রিভুজের দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা ছোট, বৃহত্তর। বৃহত্তর। বৃহত্তর স্যার। তাহলে আমি যদি এ বি প্লাস বিসি বলি, তাহলে সাধারণ গাণিতিক নিয়ম অনুযায়ী কি বলতে হবে? এ বি প্লাস বিসি, যেহেতু সাধারণ গাণিতিক নিয়ম, তাহলে আমরা এখানে শুধু মান যোগ করবো, এটা ভেক্টর দিব না কিন্তু, ঠিক আছে? তাহলে এ বি প্লাস বিসি গ্রেটার দেন কত হবে? এসি না? গ্রেটার দেন এসি। ঠিক আছে। আবার দেখো, জি স্যার। আমরা জানি সাধারণ জ্যামিতি অনুযায়ী যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি ওয়ার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দেখো ঠিক আছে কিনা। এ বি প্লাস বিসি ভেক্টর অনুযায়ী এ বি প্লাস বিসি সমান হয়েছে এসি, তৃতীয় বাহু সমান হয়ে গেছে। কিন্তু জ্যামিতি নিয়ম অনুযায়ী কি হচ্ছে? এ বি প্লাস বিসি গ্রেটার দেন এসি। তাহলে কি দুইটা নিয়ম একই হলো? সাধারণ গাণিতিক নিয়ম আর ভেক্টর বীজগাণিতিক নিয়ম কি একই হলো না আলাদা হলো? হুম, আলাদা। স্যার আলাদা। সম্পূর্ণ আলাদা। আলাদা মিল হলো। নাই, মিল নাই, দেখো মিল নাই। তাহলে এইটা আমাদের প্রমাণ যে ভেক্টর বীজগণিতের নিয়ম এবং সাধারণ গণিতের নিয়ম একই সূত্র মেনে চলে না, একই রকম হয় না। বুঝছো? পরীক্ষার জি 2 স্যার। মার্কসে কিন্তু আসে, এটা 2 মার্কসের আসে পরীক্ষায়। ওই যে অনুধাবনে 2 মার্কস আছে না, খ নম্বরে 2 মার্কসের আসে, যে দেখাও যে ভেক্টর বীজগাণিতিক নিয়ম সাধারণ গণিতের নিয়ম মেনে চলে না। তুমি জাস্ট এরকম একটা ত্রিভুজ তুলে দিয়ে এরকম করে লিখবা যে
ওই স্টেটমেন্টটা লিখে দিবা, এবি প্লাস বিসি সমান এসি ভেক্টর বীজগাণিতিক নিয়ম অনুযায়ী, কিন্তু জ্যামিতিক নিয়ম অনুযায়ী আমরা জানি এবি প্লাস বিসি গ্রেটার দেন এসি। অতএব দেখা যাচ্ছে এখান থেকে সাধারণ গণিতের নিয়ম আর ভেক্টর বীজগণিতের নিয়ম একই নয়। 2 মার্ক পেয়ে গেল। তাহলে এখানে ত্রিভুজ সূত্রটা খুব ভালোভাবে মনে রাখতে হবে কিন্তু। হুম, তাহলে দেখো ত্রিভুজ সূত্র একটা প্রবলেম। এটা হচ্ছে উপরে কি, মাথার উপরে কি উত্তর, এদিকে দক্ষিণ, ডান পাশে কি পূর্ব, এদিকে পশ্চিম, ঠিক আছে নাকি দিক? দিক ঠিক আছে, এর দিক আছে। তাহলে একজন লোক কি করলো, তোমার উত্তর দিক, এখান থেকে উত্তর দিক বরাবর হেঁটে গেল, উত্তর দিক বরাবর গেল হচ্ছে 4 কিলোমিটার সরণ হলো, তার সরণ হলো উত্তর দিক বরাবর 4 কিলোমিটার। এবং সে আবার কোন দিকে গেল, সে আবার পশ্চিম পূর্ব দিকে গেল কত কিলোমিটার, 3 কিলোমিটার। তাহলে তার সরণ কতটুকু হলো, যাত্রা স্থান থেকে, এখান থেকে যাত্রা শুরু করছিল, যাত্রা স্থান থেকে তার সরণ কতটুকু হলো? তাহলে এখানে আমরা কি করব, সরণ মানে কি, এখানে এই পর্যন্ত গেছে, তাহলে এই পর্যন্ত আমরা কি করব, একটা ভেক্টর টানবো, তাই না? তাহলে এটাই জি হবে তার স্যার। সরণ, দ্যাট ইজ আমরা ও এ 5 কিলোমিটার। এ বি। তাহলে ও বি সমান কত হবে? জাস্ট একটা ত্রিভুজ পাঁচ সূত্র দেখো, কিলোমিটার স্যার। রাইট। এখানে দেখো দিক তো আমাদের দেওয়াই আছে, দিক দেওয়া আছে, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, ত্রিভুজ হয়েছে না? তাহলে ত্রিভুজ যদি হয় এখানে, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা ও বি সমান কত, ও বি সমান কত ত্রিভুজ সূত্র অনুযায়ী, ও এ প্লাস এ বি, এটা তো ভেক্টর যোগ, এটাই তো ত্রিভুজ সূত্র, নাকি বোঝা গেল না? জি স্যার, জি স্যার, বুঝছি। আচ্ছা এখন দেখো ওবি মানে আমাদের লব্ধি ভেক্টর ওবি, ওবি তো আর, এটা লব্ধি ভেক্টর না, লব্ধি ভেক্টরের মানটা আমাকে বের করতে হবে, ওবি দ্যাট ইজ লব্ধি ভেক্টরের মানটা আমাদের বের করতে হবে। এখন আর ভেক্টর ওবি ভেক্টরটা বা আর লব্ধিটা বের করা মানে কি, মানে আর এর মানটা বের করতে হবে এবং তার দিক বের করা লাগবে, এটুকু বোঝো নাকি? দেখো এর আগের দিন আমরা আলোচনা করছিলাম ডিটেইল, যে কোনো ভেক্টরের দিক বলতে কোনো ভেক্টরকে নির্দেশ করা, ভেক্টরের কে পরিমাপ করা মানে তার মানও বের করতে হবে, প্লাস তার কি বের করতে হবে, দিকও বের করতে হবে, কারণ মানও লাগবে দিকও লাগবে একটা ভেক্টরের ক্ষেত্রে। তাহলে তার মানটা কত, এটা মানে হচ্ছে তার মানটা কত সেটাও আমার লাগবে, এবং তার দিক কত, এবং দিক পরিমাপের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা কি ব্যবহার করি, কত কোণ উৎপন্ন করছে, সূক্ষ্মভাবে দিক নির্ণয়ের জন্য কত কোণ উৎপন্ন করছে কোন রেখার সাথে, সেটা আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের আরো নির্ণয় করা লাগবে, সেটা নির্ণয় করা লাগবে। এটা কি বোঝা যায়? দেখো এটা বোঝো, ভালো করে বোঝো। হুম, বোঝা যায় না? জি স্যার, বুঝছি তো। একটা ভেক্টর মানে কি, মান ও দিক উভয়ই আছে, তাহলে মানও লাগবে আমার দিকও লাগবে। জি তাহলে আমি স্যার। এখানে তো ত্রিভুজ সূত্র অনুযায়ী ভেক্টরের যোগফল দেখাইছি, তাহলে আমাদের এটা যেহেতু ভেক্টরের মান বের করতে হবে, ভেক্টর, তাহলে ভেক্টরের মানও বের করা লাগবে, দিকও বের করা লাগবে। এই কাজটাই আমরা করবো ওখান থেকে।
মান মানে এখানে 4 কিলোমিটার আছে, দেখো ও এ 4 কিলোমিটার আছে আর ও বির মান আছে 3 কিলোমিটার, আর এর মান কত। তাহলে এটা এটা একটা কি হয়ে গেছে, যেহেতু সে উত্তর গেছে, উত্তর থেকে সরাসরি পূর্বে গেল, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না, নাকি জি সমকোণী স্যার, ত্রিভুজ হয়ে সমকোণী। গেছে। তাহলে ওই সমকোণী ত্রিভুজে যেহেতু মান বের করব, সমকোণীতে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, কত হয়? হয় ওবি মানে কত, আর আর না, ওবি মানে কত, ওবি মানেই তো আর, √ওভার ও স্কোয়ার মানে কত, ও এ মানে 4, 4 স্কোয়ার প্লাস এবি মানে হচ্ছে 3, 4 4 16, 3 3 9, 16 9 25, √ওভার মানে 5। আর ওবি মানেই হচ্ছে আমাদের সেই লব্ধি ভেক্টর আর, দ্যাট ইজ তার সরণের মানটা বের হয়ে গেল, সে 5 কিলোমিটার, তার সরণ হবে কত, 5 কিলোমিটার। এটা একটা অ্যান্সার গেল। দিক কোন দিকে হবে, দিক কোন দিকে হবে? হুম, দিক কোন দিকে হবে দেখো, সেটা হচ্ছে আমরা যদি থিটা কোণ ধরে নেই, এখানে এই থিটা কোণটা এটা ধরো, যে উত্তর দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করবে, তাহলে এখানে আমার যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, যার সাথে কোণ থাকে সেটা কি হয়, ভূমি না লম্ব হয়? যার যার সাথে সাথে স্যার ভূমি হয়। যার সাথে কোণ থাকবে সেটা অলওয়েজ ভূমি, এটা কিন্তু মনে রাখতে হবে, মাথায় গাইতে নাও। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যার সাথে কোণ থাকবে সেটাই হচ্ছে ভূমি, যার সাথে কোণ থাকবে সেটাই ভূমি। তাহলে থিটা যার সাথে আছে এটা ভূমি, তাহলে আমাদের ভূমিও জানা আছে, লম্বও জানা আছে, তাহলে আমরা ইজিলি কি করতে পারি, ট্যান থিটা সমান কত, লম্ব বাই ভূমি না, ট্যান থিটার ইয়ে কত, লম্ব বাই ভূমি, মনে আছে? সাইন থিটা মানে কত, লম্ব বাই লম্বাবাই অতিভুজ, অতিভুজ। আর কস জি থিটা মানে স্যার। ভূমি বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে আমাদের কত, যার সাথে থিটা সেটা ভূমি, লম্ব মানে এবি, দ্যাট ইজ এবি, এবি মানে এবি এর মান ডিভাইডেড বাই তোমার ও এ, এবি মানে কত, এবি মানে 3/4, তাহলে থিটার মান কত হবে, ট্যান ইনভার্স 3/4, এটা ডিগ্রি করে নিবা, এটা অ্যান্সার। তাহলে দেখো ওই ভদ্রলোক তার যাত্রার আহ, পথে কত স্মরণ হলো, স্মরণ হলো হচ্ছে তোমার 5 কিলোমিটার, এবং কত ডিগ্রি কোণে, যে থিটার ট্যান ইনভার্স 3/4, এটা যত ডিগ্রি হবে তত ডিগ্রি কোণে, উত্তর দিকের সাথে তত ডিগ্রি কোণে সে গেল। তাহলে দেখো স্পেসিফিক্যালি অ্যাকুরেটলি আমরা খুব ভালোভাবে বলতে পারলাম যে সে কত দূরত্ব গেল এবং কত, তার দিক কত, মানে কত ডিগ্রি কোণে সে গেল। এটা হচ্ছে আমরা ত্রিভুজ সূত্রতে করলাম অঙ্কটা, বোঝা গেছে? জি স্যার। ত্রিভুজ সূত্রে যে অঙ্কগুলো আছে সব করে ফেলতে হবে, ত্রিভুজ সূত্রের অঙ্কগুলো সহজ, এই কনসেপ্টটা মাথায় থাকতে হবে, তাহলে মোটামুটি সমস্যা হবে না। স্যার, বলো। হচ্ছে এই ত্রিভুজ সূত্রের অঙ্ক কি আলাদাভাবে বইতে দেওয়া আছে স্যার? ওটাই আমি দেখতেছি, দেখি কি অবস্থা আছে, গাণিতিক সমস্যা বলি। হুম, না, ত্রিভুজ সূত্রে অনুশীলনী আলাদাভাবে দেওয়া নাই, অন্য সূত্র আছে। যাই হোক, ত্রিভুজ সূত্রটা খুবই ইজি, আমরা যখন অঙ্ক করব তখন মাঝে মাঝে ত্রিভুজ সূত্র লাগবে, ওর ভিতরে আমরা মনে রাখো কিভাবে করে ত্রিভুজ সূত্রটা, আমরা
ক্যালকুলেশন করে ফেলতে পারবো, সমস্যা নাই। আর উদাহরণে দুই একটা থাকতে পারে, বুঝছো? ত্রিভুজ সূত্র যখন পড়বা বইতে তখন দেখবা উদাহরণ আছে দুই একটা, ওই ওখান থেকে করে ফেলবা। খুবই লাগবে আমরা তখন করে ফেলবো, তাছাড়া আলাদা করে দেওয়া নাই। ওটা আবার সামুদ্রিক সূত্রের ভিতরে ঢুকে যায় তো, তাই দেয়নি সম্ভব। উম, তাহলে ত্রিভুজ সূত্রটা কি বোঝা গেছে? জি স্যার। গেছে। এবার আসো সামন্তরিক সূত্র, ভেক্টর যোগের সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্র বা ল অফ প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম হচ্ছে সামন্তরিক। সামন্তরিক সূত্র দিয়ে আমরা লব্ধির মান বা দিক নির্দেশ করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। তাহলে মনে করলাম এখানে কোনো একটা বিন্দু আছে, এর উপরে দুইটা ভেক্টর ক্রিয়াশীল, দুটা বল, ভেক্টর মানে বল ক্রিয়াশীল। ধরো এদিক থেকে একটা বল কাজ করতেছে পি ভেক্টর, এদিক থেকে কাজ করতেছে তোমার পি ভেক্টর, কিউ ভেক্টর, মানে এগুলো বল। তাহলে পি ভেক্টর দিক এদিকে, তার মানে এই বরাবর, কিউ ভেক্টরটা এদিকে মানে এই বরাবর। তাহলে এগুলো যেহেতু এই বরাবর কাজ করছে, অতএব এই বরাবর আমরা এই বিন্দুটা ধরলে এদিকে নিয়ে যেতে পারি। তাহলে এই পর্যন্ত মনে করো তোমার কিউ ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর। তাহলে এটাই হচ্ছে আমার কিউ ভেক্টর। এই বরাবর যদি বাড়াই দেই, তাহলে এটা যদি মূল বিন্দু ধরি এখান থেকে, কিউ ভেক্টর পি যেহেতু এই বরাবর কাজ করছে, তাহলে এই বরাবর যাবে এই বিন্দু থেকে, এটা হবে পি ভেক্টর। পি ভেক্টর। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই দুই পি আর কিউ তে একটা সামন্তরিক অঙ্কন করি, তাহলে সামন্তরিকটা কেমন হবে? এরকম। সামন্তরিকের সংখ্যা অনুযায়ী আমরা সামন্তরিক অঙ্কন করলাম। সামন্তরিক মানে কি? দুইটা বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, কিন্তু কোনো কোণই সমকোণ না, সামন্তরিক হয়ে গেল। তাহলে ওই সামন্তরিক মনে করলাম পি এবং কিউ, বল দুইটা যে আমরা এভাবে প্রয়োগ করলাম কত কোণে প্রয়োগ করা হলো? আলফা কোণে প্রয়োগ করা হলো, নির্দিষ্ট একটা কোণে প্রয়োগ করা হলো। তাহলে এটা কি হবে? পি এবং কিউ এর মধ্যকার কোণ কত হবে? এটা এটা যদি আলফা, এটাও আলফা হবে, তাই না? তাহলে একটা সামন্তরিক হয়ে গেল। কিন্তু তাহলে কোন কণা, এই যে কণাটা ছিল ও বিন্দুতে, কোন কণার উপর ক্রিয়ারত দুটি ভেক্টর যদি একটা সামন্তরিকের দুইটি বাহু, সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ওই সামন্তরিকের ওই বিন্দুতে ওই সামন্তরিকের যে কর্ণ যদি অঙ্কন করা যায়, তাহলে ওই কর্ণটাই হবে তোমার ওই দুই ভেক্টরের লব্ধি। লব্ধি মানে এটাই হবে আ। তাহলে এটা কি? ও, এটা ধরো ও এ, এটা বি, আর এটা হচ্ছে সি। বুঝছো? তাহলে লব্ধি পাওয়া গেল তো। তাহলে দেখো, তাহলে একটা আবার অন্যভাবেও বলা যায়, একটা একটা সামন্তরিককে দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি দুইটা ভেক্টর ক্রিয়াশীল হয়, তাহলে ওই সামন্তরিকের ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণই হবে ওই দুই ভেক্টরের লব্ধি। বোঝা গেছে কি? আমি এইভাবে এখানে এরকম করে কোথাও কিন্তু আগানো নাই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য আগালাম যে কিভাবে সামন্তরিকটা হচ্ছে। দেখো, আচ্ছা, তাহলে একটা সামুদ্রিক হয়ে গেল। তাহলে এটা লেসটার থাকা দরকার নাই, ওটুক আমরা মুছে দিই, কারণ ওটুক থাকলে তোমার মাথার ভিতরে আরেক গেল হবে। তাহলে এটা হলো। তাহলে সামন্তরিকের তাহলে তাহলে সামন্তরিকের
ই অনুযায়ী কি হবে, আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করা লাগবে লব্ধি ভেক্টর আর এটা সমান কত, লব্ধি ভেক্টর আর এটা সমান হবে তোমার হচ্ছে কত, পি প্লাস কিউ, পি প্লাস কিউ, তাই না? এটা আমাদের প্রমাণ করা লাগবে। তো এইটা প্রমাণ করতে গেলে ভেক্টর আর লব্ধি আর সমান পি প্লাস কিউ, আমাদের কি কি নির্ণয় করা লাগবে, আর এর মান নির্ণয় করা লাগবে এবং দিক নির্ণয় করা লাগবে। কার দিক, এই লব্ধি ভেক্টর আর এর দিক নির্ণয় করা লাগবে। তাহলে মনে করলাম এই লব্ধি ভেক্টর আর কত কোণ উৎপন্ন করে পি এর সাথে থিটা কোণ, তাহলে তো আর এর দিক হয়ে গেল পি এর সাথে থিটা কোণ, তাহলে যেখানে থিটা মান কত সেটাও নির্ণয় করা লাগবে। তাহলে আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা তো ভেক্টর যোগ, ভেক্টর যোগ মানে কি, তার মানও নির্ণয় করা লাগবে, তার দিকও নির্ণয় করতে হবে। সামুদ্রিক সূত্র দিয়ে এই কাজটা আমরা করব, আমরা প্রমাণ করে দেখাবো যে হ্যাঁ কিভাবে কি হয়। এটা কি ক্লিয়ার না, বোঝা যায়? হ্যালো। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন দেখো প্রমাণ, এটা কিন্তু প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে। প্রমাণ করি আমরা, মনে রাখতে হবে আমার আর এর মান বাই করা লাগবে, যেহেতু আর লব্ধি ভেক্টরটা বের করব তাহলে আর এর মান বের করতে হবে এবং দিকও বের করতে হবে, দিক মানে থিটা বের করতে হবে, যে আরটা পি এর সাথে কত সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে ও এ কে বর্ধিত করলাম, বি থেকে ও এ এর বর্ধিত অংশের উপর বি থেকে লম্ব টানলাম, মনে করলাম সেটা ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে এটা কি হয়ে গেল, লম্ব টানলাম মানে এটা 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো একটা ত্রিভুজ হলো ও বি ডি, তাহলে ত্রিভুজ ও বি ডি তে, ওবিডি তে কি হচ্ছে, ওবিডি তে এটা, ওবিডি তে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে ও বি স্কয়ার সমান ও ডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, পিথাগোরাসের সূত্র। ওবি মানে কত, ওবি মানেই তো হচ্ছে ভেক্টর আর, আর এর মান দ্যাট ইজ আর স্কয়ার। ওডি মানে কত, ওডি মানে ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি, এগুলো সব মান, মান তো ভেক্টর চিহ্ন নাই, প্লাস বিডি স্কয়ার। এখন ও এ মানে কত, ও এ মানে যে পি, পি ভেক্টরের মান, তাই না? তাহলে ও এ মানে হচ্ছে আমরা পি এর ভেক্টরের মান বসাই দিলাম, প্লাস এ ডির মানটা বের করা লাগবে আর বি ডির মানটা বের করতে হবে আমাদের। তাহলে দেখো এখন এটা যদি আলফা হয়, আলফা হয় এই কোণটা, এটাও সমান্তরাল, এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, এটা আলফা, কারণ এটা এটা সমান্তরাল, এটা ছেদক, তাহলে এটা আর এটা অনুরূপ কোণ, এই দুটো সমান। তাহলে এখন এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের জন্য আমরা দেখো এডি আর বিডির মান এখান থেকে বের করতে পারি। এই ত্রিভুজের ক্ষেত্রে এখান থেকে আমরা লিখতে পারি সাইন থিটা, সাইন আলফা সমান কত, সাইন আলফা সমান কত এই ত্রিভুজ থেকে বলো, হ্যাঁ সাইন আলফা মানে স্যার বিডি ডিভাইডেড বাই এ বি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই বিডি ডিভাইডেড ত্রিভুজ। বাই এবি, তাহলে বিডি ডিভাইডেড বাই এবি, তাহলে এখান থেকে বিডি মানে কত, বিডি মানে এ বি সাইন আলফা, আর এ বি মানে কত, সমান এবং সমান্তরাল, তাহলে এটা যদি কিউ হয় এটাও কিউ, ঠিক আছে কিনা? কারণ এবি মানে কিউ এর মান, তার মানে আমরা এবি মানে আমরা এখানে লিখতে পারি কিউ সাইন আলফা, তাহলে বিডি এর মান আমরা পেলাম, বিডি মানে কিউ সাইন আলফা পেলাম। ঠিক অনুরূপে আমরা যদি বিডি এডি বের করতে চাই, কারণ এডি আমাদের লাগবে, এডি বের করতে চাই তাহলে কি হবে, কস আলফা করো, কস আলফা মানে কত হয়, কস আলফা মানে ভূমি বাই অতিভুজ, ভূমি মানে এডি ডিভাইডেড বাই অতিভুজ মানে হচ্ছে এবি, তাহলে এখান থেকে এডি সমান কত, এডি সমান হচ্ছে এবি কোসাইন আলফা,
তাহলে এডি ইকুয়াল টু কত, এবি মানে কত, এবি মানে তো কিউ, কিউ কস আলফা। তাহলে এডি মানে কিউ কস আলফা। তাহলে এখানে মানগুলো বসায় দাও, বিডির মান বসায় দাও, এডির মান এর ভিতরে বসায় দাও। এডি মানে কত, এডি মানে কিউ কস আলফা। তাহলে এখানে এডির মান বসায় দিলাম কিউ কস আলফা হোল স্কোয়ার প্লাস বিডি মানে কত, বিডি মানে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা হোল স্কোয়ার। তাহলে এই দুইটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। না বুঝলে সাথে সাথে বলবা কিউ স্কোয়ার, এটা হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে দেখো এখানে যদি আমরা লিখি পি স্কোয়ার প্লাস, এই যে এখান থেকে কিউ স্কোয়ার যদি কমন নেই তাহলে কত থাকে, কিউ স্কোয়ার নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে 1। তার মানে এই দুইটা মিলে কত হবে, এটা মানে কিউ স্কোয়ার না, কিউ স্কোয়ার কমন নিলে তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 আসে, তাহলে কিউ স্কোয়ারই হবে। তাহলে এটা এখানে লিখলাম প্লাস এটা থাকবে 2p/q cos আলফা। এটা হচ্ছে আমাদের আর স্কোয়ার সমান গেল। তাহলে আর স্কোয়ার যদি এত হয় তাহলে আর মান কত, আর মানে কত রুট ওভার এত। এটাই দেখো লব্ধির মান হয়ে গেছে আমাদের, লব্ধির মান আর, এই লব্ধির মান আর এর মানটা আমরা পেলাম, এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা থেটা বের করবো, থেটা, থেটা মানে দিক বের করব। এখন এই ত্রিভুজেই এই থিটা মানে কত, ট্যান থিটা যদি আমরা নেই তাহলে কত হবে, তাহলে ট্যান থিটা, ট্যান থিটা সমান কত হচ্ছে, লম্ব বাই ভূমি, তার মানে বিডি বাই ওডি, লম্ব বিডি ডিভাইডেড বাই ভূমি হচ্ছে ওডি। বিডি মানে আমাদের জানা আছে, বিডি মানে আমরা বের করে রাখছি কত, কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ওডি মানে কত, ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ মানে কত, ও এ মানে, ও এ মানে যে পি ভেক্টর, মানে পি এর মান, ও এ মানে পি ভেক্টরের মান পি, প্লাস এডি মানে কত, এডি মানে কিউ সাইন কস আলফা, কিউ কস আলফা। এই যে হয়ে গেল। তো এটা হবে হচ্ছে তোমার কত, ট্যান থিটা। থিটার মান যেহেতু বের করবো আমরা, তাহলে থিটার সমান হবে ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। তাহলে দেখো আমরা সামন্তরিকের সূত্রের মাধ্যমেও লব্ধি ভেক্টর বের করতে পারি। তাহলে আমাদের নিয়মটা কি সামন্তরিক সূত্রর, কোন সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর যদি ক্রিয়াশীল হয় তাহলে ওই সামন্তরিকের ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণই হবে ওই দুই ভেক্টরের লব্ধির মান এবং দিক। বুঝছো? এবং সেই লব্ধির মান এবং দিক সামন্তরিক সূত্রের মাধ্যমে আমরা প্রকাশ করলাম। এটা খুব লাগবে, কিন্তু এটা মুখস্থ করে ফেলতে হবে, এই আর এর মান আর থিটার মানটা মুখস্থ করে ফেলতে হবে। তো এখানে দেখো, এখানে যদি আমরা এটা দিকটা অনেক সময় ভুল হয়ে যায়, যার সাথে কোণ, কোণ কার সাথে, আমার পি এর সাথে না, যার সাথে কোণ সেটা সবসময় নিচে সিঙ্গেল থাকবে, আর বাদ বাকি ভেক্টর যে কিউ আছে, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই প্লাস সাথে থাকবে কিউ কস আলফা। এভাবে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা সামুদ্রিক সূত্রটা পেলাম। সামুদ্রিক সূত্রের কিছু ঘটনা আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে সামুদ্রিক সূত্রে যদি কেস 1, সামুদ্রিক সূত্রের ক্ষেত্রে যদি এই দুইটা ভেক্টর পি এবং কিউ এদের মধ্যকার কোণ যে আলফা আছে, তারা যে পরস্পর ক্রিয়া করতেছে কত আলফা কোণে, সেই আলফার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান কত হবে। 0 ডিগ্রি মানে কি, পি এবং কিউ কোণ বরাবর কাজ করা, পি যদি এই বরাবর হয় কিউ কিউ এই বরাবরই কাজ করবে, তাদের মধ্যকার কোণ 0 ডিগ্রি, আলফা 0 ডিগ্রি মানেই তো তাই, একই বরাবর পি এবং কিউ যদি কাজ করে। একটু বোঝো? হ্যাঁ, হ্যালো,
আলফার মান 0 ডিগ্রি মানে কত? পি এবং কিউ যদি একই বরাবর কাজ করে তাদের মধ্যকার কোণই তো আলফা 0 ডিগ্রি। তাহলে এই মানটা যদি আমি বসিয়ে দিই এখানে, আর এর মান কত পাওয়া যায়? লব্ধি মানটা সেই ক্ষেত্রে কত হয়? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা মানে কত? কস 0 ডিগ্রি। কস 0 মানে 1। তার মানে এটা হয়ে যাচ্ছে হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার রুট ওভার, দেখো তাই হচ্ছে না? তাহলে এটা যদি আমরা ই করি তাহলে পি প্লাস কিউ, তাহলে এটাই হবে লব্ধির সর্বোচ্চ মান। এটা হলো লব্ধির সর্বোচ্চ মান। তাহলে লব্ধির সর্বোচ্চ মান, এটা ভেক্টর যদি কোনো বিন্দুতে ক্রিয়াশীল হয় তাহলে লব্ধির সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে? যদি দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়। কোনো কণা আছে, কণার উপর আমরা বল প্রয়োগ করতেছি, যদি একই দিকে বল প্রয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে লব্ধির মানটা সর্বোচ্চ পাওয়া যাবে। বুঝছো? এটাতে এটাই বোঝায়। আচ্ছা, এই একটা গেল। তারপরে দেখো কেস টু। কেস টুর ক্ষেত্রে যদি আলফার মান এখানে 90 ডিগ্রি হয় তাহলে কি হবে? কেস টু, যদি দুইটা 90 ডিগ্রি বরাবর কাজ করে, আলফার মান 90 ডিগ্রি হয়, আলফার মান 90 ডিগ্রি বরাবর কাজ করা মানে কত? এটা আছে পি, এটা আছে কিউ, দুইটা কোণ বরাবর কাজ করলো 90 ডিগ্রি, আলফার মান 90 ডিগ্রি, পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল হলো। সেক্ষেত্রে আলফা 90 ডিগ্রি হলে আর এর মান কত হয়ে যায়? আর ইকুয়াল টু কস আলফা। কস 90 মানে কত? কস 90 মানে 0 না? জিরো। জিরো। তার মানে এই রাশিটা 0 হয়ে যাচ্ছে। এই রাশি 0 হলে আর এর মান কত থাকে? রুট ওভার পি স্কোয়ার প্লাস রুট ওভার পি কিউ স্কোয়ার প্লাস স্কোয়ার। কিউ স্কোয়ার। এটা কোন সূত্র বলো তো? পিথাগোরাসের সূত্র না? পিথাগোরাসের সূত্র। তাহলে দেখো পিথাগোরাস মানে ওই যে আমরা ত্রিভুজ সূত্র যে অঙ্ক করলাম না, পিথাগোরাস হয়ে গেছে না? ওটা আমরা সামুদ্রিক দিয়েও করতে পারি। এই যে পিথাগোরাসের সূত্র। তাহলে এটা হচ্ছে কার? যদি দুইটা ভেক্টর পরস্পর কোনো বিন্দুতে একে অপরের সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল হয়, লম্বভাবে ক্রিয়াশীল হয়, তাহলে আমরা সেখানে কি অ্যাপ্লাই করব? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। এটা মনে রাখতে হবে, পিথাগোরাস। আর কেস থ্রি, সর্বোচ্চ কত হতে পারে আলফার মান? একটা বিন্দুতে ক্রিয়াশীল, ধরো পি ভেক্টর এইখানে ক্রিয়াশীল, এদিক এই বরাবর ক্রিয়াশীল, আর কিউ ভেক্টর আবার বিপরীতমুখী ক্রিয়াশীল। তাহলে এদের মধ্যকার কোণ কত বলো তো? যদি বিপরীতে ক্রিয়াশীল হয় এদের মধ্যকার কোণ কত? হ্যাঁ, ওই বিন্দুর উপর পি ভেক্টর এইদিকে, কিউ বিন্দু পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়। তাহলে বিপরীত দিকে ক্রিয়াশীল হলে কোণ কত? 180 ডিগ্রি না? হুম। জি স্যার, 180 ডিগ্রি। এদিকে তাহলে এই এখান থেকে দেখো এটা এদিকে আছে, তাহলে আমি এখান থেকে এর সাপেক্ষে যদি ধরি তাহলে এরকম, তার মানে কত ডিগ্রি কোণ আমি করলাম? 180 ডিগ্রি কোণ হয়ে গেল না? বিপরীত দিকে কোনো দুইটা ভেক্টর যদি ক্রিয়াশীল হয় তাহলে তাদের মধ্যকার কোণ হয় 180 ডিগ্রি। এটা বুঝতে হবে কিন্তু। তাহলে 180 ডিগ্রি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আর এর মান কত হয়? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস কত ডিগ্রি? 180 ডিগ্রি। ফর্মুলার ভিতর বসিয়ে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে? কস 180 ডিগ্রির মান কত? কস 180 ডিগ্রির মান -1, মনে রাখতে হবে। তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস 180 ডিগ্রির মান হচ্ছে -1। -1 মানে এখানে মাইনাসটা আমি আগে দিতে পারি, তাই না? দিয়ে এটা মুছে দিলাম। তাহলে -2pq, তার মানে এটা কত হলো? রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার। অথবা এটাও লেখা যায় ইউ মাইনাস পি হোল স্কোয়ার। দুটাই লেখা যায় কিনা? লেখা যায়। জি স্যার, লেখা যায় আমরা তো। তাহলে তাহলে এটা স্যার যেটা বড় মান সেটা থেকে বিয়োগ দিব যখন অঙ্ক করার রাইট। সময়, তখন। হ্যাঁ, তাহলে অঙ্ক করার সময় আসলে কি করতে হবে? যেটা মান বড় হবে সেটা থেকে বিয়োগ করতে হবে। ওই চিহ্নটাকে আমরা এই যে একটু বাঁকা করে লিখি আর কি, এই যে মাজা বাঁকা হয়ে গেল। সোজা ছিল, বাঁকা হয়ে গেল। এই চিহ্নর মানে হচ্ছে যেটা বড় সেখান থেকে বিয়োগ দিতে হবে।
ঠিক আছে? তাহলে আর আর এর মানটা এই ক্ষেত্রে কি হবে, বিয়োগ করতে হবে। দ্যাট ইজ আর এর মানটা মিনিমাম হবে কখন, যদি দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, তাহলে আর ভেক্টরের মানটা লব্ধি ভেক্টরের মানটা মিনিমাম। তাহলে মিনিমাম হওয়া মানে কি, যদি একটা ধরো পাথর আছে, এরকম এরকম পাথর বা একটা বস্তু আছে। স্যার এখানে কি তাহলে পিটা বড়? না, এখানে পিটা বড় না, পিও বড় হতে পারে, কিউ হতে পারে। এই চিহ্নর মানে হচ্ছে যেইটা বড় সেখান থেকে আমি ছোটটা বাদ দেবো, ও বুঝো নাই? আচ্ছা ঠিক আছে স্যার। এই যেখানে এর মানেটা কি, এর মানেটা কি, এর মানে হচ্ছে যে কোনো বস্তু ধরো এখানে আছে, কোনো বস্তু এখানে আছে, এ গিয়ে ধাক্কা দিচ্ছে এরকম, এ ধাক্কা দিচ্ছে এরকম, আবার এদিক থেকে আরেকজন ধাক্কা দিচ্ছে, এটা বুঝছো, আরেকজন ধাক্কা দিচ্ছে, দুইজনই ধাক্কা দিচ্ছে, কিন্তু বস্তুটা কি হবে, যদি পি কিউ এর মান সমান হয়, পি আর কিউ এর মান যদি সমান হয়, তাহলে এটা কি সরবে এখান থেকে, না, সরবে না স্যার। এদিকে আর এদিকে দুই দিকে ক্রিয়া করতেছে, বিপরীত দিকে 180 ডিগ্রি কোণে মারতেছে। কিন্তু যদি পি কিউ এর মান সমান হয়, পি আর কিউ যদি সমান হয় এখানে, তাহলে দেখো লব্ধির মান কত হয়ে যাবে, আর হয়ে যাবে হচ্ছে 0। তার মানে বস্তুটা সরবে না, লব্ধি ভেক্টরের মান 0 হয়ে যাবে, বুঝছো? আর যদি এর মান, এই পি এর মান কিউ এর চেয়ে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কত, আর ইকুয়াল টু পি মাইনাস কিউ। আর যদি কিউ এর মানে এর এর বলটা এর চেয়ে বেশি হয়, তাহলে বস্তুটা এদিকে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো কিউ মাইনাস পি। বোঝা গেছে কি? তাহলে এটা হচ্ছে মিনিমাম মান। তাহলে দুইটা ভেক্টরের সর্বনিম্ন মান কখন হবে, যদি দুইটা ভেক্টর পরস্পর কত কোণে ক্রিয়াশীল হয়, কত কোণে ক্রিয়াশীল হয়, পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তাই তো? সেক্ষেত্রে লব্ধির মান কত হবে, মিনিমাম হবে, সর্বনিম্ন। এটাই হবে লব্ধির সর্বনিম্ন মান। আর ম্যাক্সিমাম মান কখন হবে, যদি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয়, একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো লব্ধির সর্বোচ্চ মান, সর্বোচ্চ ভ্যালুটা পাবো। আর যদি পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করব। তাহলে দেখো কোনো বস্তু, তোমরা ধরো মাইক্রোতে করে কয়েকজন যাচ্ছ, এখন মাইক্রোটা হঠাৎ করে তোমার রাস্তার উপর স্লিপ খেয়ে পাশে কাঁদার ভিতরে পড়ে গেল। এখন স্টার্ট দেওয়া হচ্ছে, কাঁদার ভিতরে চাকা তো ঘুরতেছে, সমানে উঠে না, তখন কি করবা? তখন নিশ্চয়ই তোমরা মাইক্রো থেকে নেমে তখন কি করবো, মাইক্রো থেকে নেমে তোমার ধাক্কানো শুরু করবা কাঁদা থেকে তোলার জন্য, নাকি জি স্যার। ধাক্কাতে থাকবা? কারণ তুমি কিভাবে ধাক্কা দিলে পরে সর্বোচ্চ পরিমাণ কাজ তুমি করতে পারবা, কিভাবে ধাক্কা দিলে বলো? হ্যাঁ, তুমি কি এক সাইড থেকে দেখা গেলো এই আছে আমার মাইক্রো, এই আমার মাইক্রো আছে, এই মাইক্রো, স্যার একই দিকে ক্রিয়া করব স্যার। হ্যাঁ, তাহলে মাইক্রোটা এদিকে যাবে, এদিকে যাবে, এই বরাবর। তুমি কোন দিকটা ক্রিয়া করবা? হ্যাঁ, ওই দিক সবাই থেকে। কোন বরাবর? এই সবাই কিন্তু 0 ডিগ্রি কোণে ক্রিয়া, সবাই একই বলবে। একই দিকে, এই যে আলফা 0 ডিগ্রি, 0 ডিগ্রি সবাই কোণে স্যার। সমান্তরালে যদি পিছন থেকে ধাক্কা দাও, তাহলে কম বলেই উঠে যাবে মাইক্রোটা। কিন্তু যদি একজন দাও এদিক থেকে, একজন দাও এদিক থেকে, একজন এদিক থেকে, একজন এদিক থেকে, তাহলে কি আর উঠবে মাইক্রো? তুমি সর্বোচ্চ বল পাবা না। না। অতএব তোমার সমান্তরালে বা একই দিক বরাবর যদি তুমি মাইক্রোর উপর ধাক্কা দাও, তাহলে মাইক্রোটা খুব সহজেই উঠে যাবে, বুঝছো? এরকম করে। কিন্তু যদি সাইড থেকে দাও, তাহলে কিন্তু সে সর্বোচ্চ বলটা তুমি ব্যবহার করতে পারবা না। এটা হচ্ছে ওই সব জায়গায় ব্যবহার করা হয়। তাহলে যেখানে আমার কম বল দরকার হয়, সেখানে 0 ডিগ্রি কোণে বলটা প্রয়োগ করতে হবে। আর যেখানে আর বিপরীত দিক থেকে যদি আমি সমান মানের বল প্রয়োগ করি, তাহলে লব্ধির মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, বিয়োগফল হবে। এই তিনটা জিনিস মনে রাখতে হবে, আর সমান্তরালের সূত্রটা মনে রাখতে হবে, বুঝছো? তাহলে আজকে এটুকু থাক। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস পড়ানো হলো।